নির্বাচন চায় না সরকার, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ দাবি বিএনপির, শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা। 16 বছরে ব্যাংক কোষাগার খালি করা হয়েছে, ডক্টর ইউনূস। জাপানি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টিপাত, 6 জেলায় বন্যার শঙ্কা, টানা বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা। দায়িত্ব নিয়েই অনির্দিষ্ট সময় থাকার আভাস, বুলবুলের কণ্ঠে ঢেলে সাজাতে চান স্থানীয় ক্রিকেট। আসসালামু আলাইকুম, মুশফিকুস সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নির্বাচনের জন্য বেশিরভাগ দল দাবি জানালেও শুধু বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে কেন, এমন প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র নেতারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তারা বলেছেন, শুধু অন্তর্বর্তী সরকারই নির্বাচন চায় না। ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার নানা অনুষ্ঠানে এসব বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমালোচনা করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, ডাক্তার ইউনূস। উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। শহীদ জিয়ার 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার ZM জাহিদ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যরা উপস্থিত ছিলেন। গেল 16 বছরে দেশের কোষাগার ও ব্যাংক খালি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশকে আবার গড়ে তুলতে সহায়তা করছে। জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেট সহায়তা হিসেবে $1.063 বিলিয়ন দেবার আশ্বাস দিয়েছে জাপান। সই হয় 6টি সমঝোতা স্মারক। রিপোর্ট রোকন উদ্দিনের। জাপান সফরের তৃতীয় দিন রাতে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথে, যার আয়োজক ছিল বাংলাদেশ দূতাবাস। এ সময় প্রধান উপদেষ্টা তুলে ধরেন গেল 1.5 দশকে দেশের ভঙ্গুর অবস্থার কথা। কোষাগার খালি, যখন তারা চলে গেছে
কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। আমাদের ইচ্ছার কোনো অভাব নেই, কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের হাতে এসে গেছে যে কোনটার আগে কোনটা করবো, কোনটা ছেড়ে কোনটা করবো, এই নিয়ে সমস্যা আছে। আর পাসপোর্ট পেতে ভোগান্তি সহ বেশ কিছু দুর্ভোগের কথা তুলে ধরেন প্রবাসীরা। দ্রুততার সাথে এসব সমাধানের আশ্বাস দিয়ে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে হয়রানি করবে। এর চেয়ে শর্মের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য আর কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স পাই, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, কেন দেশ চলে গেছিল? এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি, আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি, খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা, আমরা টাকা পরিশোধ করতেছেন না, আমরা পারতেছি না, পরিশোধ করতে পারতেছি না। তো বললাম যে ভাই একটু সবুর করো, আমরা সব টাকা জোগাড় করেছি, অনেকগুলোকে দিয়ে দিয়েছি, তো আমরা লাইন আপ করেছি, একজন দিচ্ছ, তোমরা দেখতে থাকবে, কাজে তোমাদের এক পয়সা আমরা মার যাবে না, এখানে প্রত্যেকটা 5 পয়সা তোমরা পাবে। এর আগে টোকিও সময় সকালে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের চূড়ান্ত সমাধান বলে অভিমত দেন দুই নেতা। বাজেট সহায়তা হিসেবে আশ্বাস মেলে $1 বিলিয়নেরও বেশি পাবার। এরপর বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক আলোচনার সময় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সই হয় 6টি সমঝোতা স্মারক, যার মধ্যে আছে জ্বালানি খাত, অর্থনৈতিক অঞ্চলের জমি লিজ, ইলেকট্রনিক বাইসাইকেল তৈরির কারখানা স্থাপন ও তথ্য নিরাপত্তা। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের, এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি, তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। বাংলাদেশ থেকে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে রিক্রুটমেন্ট মানে জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার চেষ্টা করছি। 4 দিনের জাপান সফর শেষে শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবারও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এদিকে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় পানিবন্দী উপকূলের লাখো মানুষ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। উত্তাল সাগর, আকাশের মুখ ভার, কোথাও অঝোর ধারায়, কোথাও টিপ টিপ বৃষ্টি। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। পটুয়াখালীতে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপরে। হাবুডুবু খাচ্ছে প্লাবিত চরাঞ্চলের অসংখ্য মানুষ। চরম দুর্ভোগে উপকূলের বাসিন্দারা। আমরা থাকতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। আমরা ছেলে মেয়েকে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, সারা রাত্র আমরা ঘুমাতে পারি না। পানি দেখেন ঘর তলাই গেছে, ঘরের ভিতরে পানি পড়তে গেছে। ভোলা সদর, তজুমুদ্দিন, মনপুরা সহ বিভিন্ন উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। অনেক এলাকায় ভেসে গেছে খামারের মাছ, গবাদি পশু। নদীতে খুবই ঝড়ো হাওয়া এবং নদী উত্তাল, তো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। নদীর বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঘাটে লঞ্চ নাই, আমরা ওয়েটিং করতেছি বৃষ্টি।
বরগুনায় পায়রা, বিষখালী সহ নদ নদীর পানি বিপদসীমার ওপরে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল। ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে দেশের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং বরিশাল, ঢাকা নৌপথ সহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নিম্নচাপের প্রভাবে ৫ থেকে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। বিপাকে বন্য প্রাণীও। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে খাগড়াছড়ির দীঘি নালা ও লক্ষ্মীছড়িতে নদীর পানির স্রোতে ভেসে গিয়ে 2 জন নিখোঁজ হয়েছে। আর ভারী বর্ষণে খাগড়াছড়ি ও বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধস। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল 9টার দিকে লক্ষ্মীছড়ি ইউনিয়নের বিজয় কারবারি পাড়াস্থ লক্ষ্মীছড়ি খালে মাছ ধরতে গিয়ে উকরাচিং মারমা নামে একজন পানির স্রোতে ভেসে যায়। অপরদিকে দীঘিনালার মাইনি নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে তরিৎ চাকমা নামে একজন পানির স্রোতে ভেসে গেছে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস দেখা দিয়েছে। বান্দরবানে বৃষ্টি ও পাহাড়ি ঢলে আলীকদম ও রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন। এদিকে টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবির আহমেদের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য বয়ে এনেছে ভোগান্তি। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, পথচারী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। কালকে বৃষ্টির কারণে এমন অবস্থা হয়েছে যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। বৃষ্টির জন্য এপারে যেতে পারতেছি না, দাঁড়ানো রয়েছে। এদিকে পার হবো, এপারে যাবো, ওই পারে গিয়ে বাসায় যাব। বৃষ্টির জন্য খেপ মারতে পারি না, জাম বাইজা থাকে, এই বাইজা থাকে সকল সময়। গরিব মানুষ কি খামো আনে। জলাবদ্ধতায় আসন্ন ঈদে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। কোরবানি ঈদের একটা বাজার শুক্রবার দিন মানুষের মার্কেটে লাখ লাখ টাকা বেচে কিনে হবে, কিন্তু এই পানির লাগে কিচ্ছু হইতেছে না। কালকে খুলতে পারিনি, আজকেও বন্ধ। গতকালকে বন্ধ ছিল, আজকে বন্ধ। এখন কালকে কি হয় আল্লাহ ভালো জানে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই বৃষ্টিপাত 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। বিপদ কেটে গেছে অনেকটা, এখন শুধু আমরা বৃষ্টিটা দেখবো আর সামান্য একটু বাতাস পেতে পারি। তবে ধীরে ধীরে আমাদের যে আবহাওয়ার অনুকূল যে অবস্থাটা, সেটা ধীরে ধীরে তৈরি হতে একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 দিন আরও লাগতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদিকোটে 285 মিলিমিটার। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এনটিভির অনুষ্ঠান বিভাগের সাবেক প্রধান মোস্তফা কামাল সৈয়দের 5ম মৃত্যুবার্ষিকী আজ। গুণী এই ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে এনটিভি পরিবার। করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 31শে মে ইন্তেকাল করেন তিনি। তার বর্ণাঢ্য জীবনের কিছু অংশ তুলে ধরছেন হাসান মাহমুদ। মোস্তফা কামাল সৈয়দ ছিলেন পর্দার আড়ালের এক আলোকিত মানুষ। টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক সব গুণে অনন্য এই মানুষটি ছিলেন সাদামাটা, স্বল্পভাষী। জনপ্রিয় টেলিভিশন এনটিভির শুরু থেকেই অনুষ্ঠান বিভাগের কাণ্ডারি ছিলেন মোস্তফা কামাল সৈয়দ। তার পরিকল্পনায় সম্প্রচারিত হয়েছে জনপ্রিয় সব অনুষ্ঠান। অসংখ্য শিল্পী, কলাকুশলী গড়ার কারিগর ছিলেন এই গুণীজন।
1967 সালে প্রযোজক হিসেবে তিনি পাকিস্তানের একটি টেলিভিশনে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান থেকে অবসর নেন উপমহাপরিচালক হিসেবে। 2003 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিরলস কাজ করে গেছেন এনটিভিতে। দেশের টেলিভিশন জগতে অনন্য অবদান রাখা এই মানুষটি ভূষিত হয়েছেন অনেক পুরস্কারে। গুণী এই ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এনটিভি পরিবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিসিবি সভাপতি প্রসঙ্গ। গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের মধ্যেই বিসিবির নির্বাচন দেওয়ার কথা নতুন বিসিবি সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুলের। শুক্রবার দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন তার দায়িত্ব নির্দিষ্ট সময়সীমার জন্য নয়, প্রয়োজনে যতদিন দরকার ততদিন এই নতুন ভূমিকা চালিয়ে যাবেন তিনি। দেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল নির্বাচন প্রস্তুতির সঙ্গে আঞ্চলিক পর্যায়ে কিছু নির্দিষ্ট পরিকল্পনার ছক সাজিয়েছেন। এদিকে সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, সহসভাপতি ফাহিম সিনহা। রিপোর্ট বর্ষণ কবিরের। 9 মাস 8 দিন আগে ফারুক আহমেদ যখন নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি হতে বিসিবিতে গিয়েছিলেন, তখনও তাকে ঘিরে ছিল এই উন্মাদনা। দুরাতের ব্যবধানে ফারুক এখন সাবেক, তার মতো সাবেক এক অধিনায়কের কাঁধেই উঠেছে বিসিবির নেতৃত্বের ভার। সাবেক অধিনায়কদের বোর্ড সভাপতি করার ট্রেনে টানা দ্বিতীয় যাত্রী এখন আমিনুল ইসলাম বুলবুল। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ তাকে কাউন্সিলর বানিয়ে বিসিবিতে পাঠালেও 9 পরিচালকের সমর্থনে বিসিবি সভাপতি হওয়া বুলবুলের লক্ষ্য বিস্তৃত। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় তাকে বাংলাদেশের ক্রিকেটকে সাজানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছে বলে বুলবুল এই সংবাদ সম্মেলনে জানিয়েছেন। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। শনিবার বিসিবিতে পরিচালকদের সঙ্গে প্রথম সভাতে নিজের পরিকল্পনাগুলো মেলে ধরবেন বুলবুল। বিসিবি নির্বাচন অক্টোবরের বেশ কিছু আগে না অনুষ্ঠিত হলে অনিশ্চিত হয়ে যাবে বিপিএলের ভাগ্য। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রচণ্ড বৃষ্টির সময় মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি এবং ফেনী সীমান্ত দিয়ে 78 জনকে পুশিন করা হয়েছে। মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলার পৃথক 3টি সীমান্ত দিয়ে শুক্রবারও 29 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, রাজুকি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 10 জনকে পুশিন করে বিএসএফ। একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ আরও 14 জনকে পুশিন করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশু সহ 22 জনকে পুশিন করেছে বিএসএফ। এছাড়া ফেনী সীমান্ত দিয়ে 13 জন, খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করা হয়েছে। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন। ইতোমধ্যে জমে উঠেছে খুলনা, নওগাঁ ও চট্টগ্রামের পশুর হাট। হাটগুলো দেশি গরুতে সয়লাভ। এবার প্রতিবেশী দেশ থেকে কোনো পশু না আসায় স্বস্তিতে খামারিরা। পশু সরবরাহ বেড়েছে হাটগুলোতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। খুলনার ডুমুরিয়া উপজেলার প্রাচীন শাহাপুর পশুর হাট। দেশীয় পশুতে ঠাসা এ হাট। এছাড়া নির্ধারিত সব পশুর হাটে এখন জমজমাট। ছোট, মাঝারি সহ সব আকৃতির গরু উঠেছে এসব হাটে।
প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা এসব গরুর চাহিদা শুধু খুলনা ও এর আশপাশের জেলায় নয়, রাজধানী সহ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন গরু কিনে নিতে। তবে ক্রেতারা দাম একটু বেশি বললেও বিক্রেতারা বলছেন হু হু করে বেড়েছে গোখাদ্যের দাম, সে তুলনায় গরুর দাম কম। আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে দামটা রিজনেবল না, এখনো তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে। গত বছর হচ্ছে এবছর বেশি পশু প্রস্তুত আছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের প্রত্যেকটা কোরবানির হারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং আমাদের মাঠ পর্যায়ে আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক এরা মনিটরিং করতেছে। এদিকে নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে দেশীয় গরুর আধিক্য, ভারত ও মিয়ানমারের কোনো গরু নেই বললেই চলে। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার ছোট বড় প্রত্যেকটি পশুর হাট। তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বাজার অবস্থা খুবই খারাপ, গতবার তুলনায় এবারে গরুর দামও কম, কিন্তু গরুর বাচ্চা কিনা নাই। ক্রেতা আসতেছে ভাই, দাম বলে না, খালি দেখে দেখে চলে যায়। ওদিকে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৮০টিরও বেশি হাট বসেছে। তবে এখনও জমে ওঠেনি হাটগুলো। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির ঈদ ঘিরে দাম বাড়েনি মশলার বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। সবজির বাজার স্থিতিশীল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বাড়তি কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। মেজবা হাসানের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই বেড়ে যায় মশলার দাম, তবে এবার ঈদে মশলার দাম অনেকটাই স্থিতিশীল, যেমনটা বলছেন বিক্রেতারা। রমজানের ঈদ, কুরবানি ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত মশলার দাম কতটা কম বাড়া করছে? কমও নয়, বাড়াও নয়, হালকা একটু গোলমরিচের দাম বাড়ছে, আর নয় সব একটু চাপের দিকে আছে, বাড়তি নেই কোন। এলাচ আপনার রমজান ঈদও আপনার ছিল, মালটা ছিল ৫,৫০০ টাকা, এখন আর ১-২০০ টাকা কমছে। আগে যেরকম রাজনীতি দল আছে এটা সিন্ডিকেট করতো, এখন ওই সিন্ডিকেটটা নাই, এখন ওই সিন্ডিকেট নাই, এখন আমদামি হইতে আছে, যেভাবে আসতে আছে ওইভাবে বিক্রি করতে আছে, এখন আর ওরকম বাড়ে নেই। ক্রেতারা বলছেন বাজারে দামের খুব একটা হেরফের না হলেও কাটছাট করতে হয়েছে বাজারের তালিকা। সবজিতে ২০ টাকা ৩০ টাকা কেজিতে বাড়তি বর্তমানে, কিছুদিন আগেও কম ছিল, এখন একটু বেশি আর কি। মাঝে একটু কম ছিল, কিন্তু এখন তো আবার একটু বেশি। চাপ তো বেশি, কারণ ধরেন আগে যে বাজার খরচ হতো এখন তার চেয়ে অনেক বেশি হয়, অলমোস্ট ডাবল হচ্ছে। বৈরী আবহাওয়ার তেমন প্রভাব পড়েনি সবজির বাজারে। বেড়েছে কাঁচামরিচের দাম, ওঠানামার মধ্যে রয়েছে মুরগি ও ডিমের দাম। মাছের দাম কিছুটা বাড়তি। মাছের বাজারটা একটু বেশি। ব্রয়লার ১৬০ থেকে ৭০ টাকা। ৭০ টাকা। বৃষ্টি দেখছেন 2 দিনে, বৃষ্টিতে মরিচ উঠাইতে পারে নাই। তবে এমন আবহাওয়ায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়ার শঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গরমের মধ্যে পবিত্র হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছর খুতবাও হবে সংক্ষিপ্ত। এছাড়া হজ যাত্রীকে নিরাপদে হজ পালনের সুযোগ দিতে ব্যবহার করা হবে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সহ নানা প্রযুক্তি। বিস্তারিত থাকছে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্টে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা পবিত্র হজের সময় এগিয়ে আসছে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা দলে দলে যাত্রা শুরু করেছেন পবিত্র ভূমির উদ্দেশ্যে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 10 লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবছর গরমের তীব্রতা নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। গরমের মধ্যে হজ পালন সহজ করতে রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা রেখেছে সৌদি সরকার। বাংলাদেশ থেকে হজ করতে আসছি, ইনশাআল্লাহ দোয়া আল্লাহ আমাকে যেন সুষ্ঠুভাবে হজ করার তৌফিক দেয়। হাজিদের কষ্ট না হয় সেই জন্য অত্যন্ত একটা ভালো পরিবেশ সৃষ্টি করেছে, মানুষের যাতে সুখ সুবিধা হয় বা প্রত্যেকটা জায়গায় এরকম ব্যবস্থা নিয়েছে। পানি স্প্রে করতেছে, যেটা হাজিদের জন্য অনেক সুন্দর আরামদায়ক একটা পরিবেশ এখানে। অন্যান্য বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও সুন্দর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাব। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, পাশাপাশি হাবের আমাদের এই নতুন কমিটি আসছেন, যৌথভাবে
এবারের হজ ব্যবস্থাপনা বিগত দিনের থেকে অনেক সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে। এবছর হজ যাত্রীদের পরিধানযোগ্য হিট মনিটর দেবে হজ কর্তৃপক্ষ। সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির দেওয়া স্মার্ট সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে। আগামী 5 জুন বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। শাহাদাত শাওন, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রবাসের খবর। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন সৌদি আরব বিএনপির নেতাকর্মীরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তারা। আলোচনা সভার আয়োজন করে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। এতে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, মহিন চৌধুরী, টিপু সুলতান সহ অন্যরা। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নির্বাচন চায় না সরকার, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ দাবি বিএনপির, শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা। 16 বছরে ব্যাংক কোষাগার খালি করা হয়েছে, ডক্টর ইউনুস। জাপানি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত, 6 জেলায় বন্যার শঙ্কা, টানা বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা। দায়িত্ব নিয়েই অনির্দিষ্ট সময় থাকার আভাস বুলবুলের কণ্ঠে, ঢেলে সাজাতে চান স্থানীয় ক্রিকেট। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।